হত্যা মামলার চার্জশিট। হত্যাই বলা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী যখনই পরিষ্কার করে বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে এটা একটা হত্যা, পরিকল্পিত হত্যা, এবং পরিকল্পনাটা তিনি বলেছিলেন 8 বছর আগে শুরু করা হয়েছিল, পরবর্তীকালে 4 বছর, তার পরবর্তীকালে চার্জশিটে লেখা রয়েছে, শোনা যাচ্ছে যে 2 বছর 2 বছর আগে থেকে এই পরিকল্পনা শুরু হয়েছিল। প্রশ্ন হচ্ছে ঠিক 2 বছর আগে থেকেই যদি ধরে নিলাম হয়েছিল, যারা করেছিল তারা তো ধরা পড়েছে, তাদের এগেনস্টেই চার্জশিট এসেছে, কিন্তু কথা হচ্ছে যে কেন পরিকল্পনাটা করতে হয়েছিল, আজকে সেটা নিয়ে বলবো, এই ভিডিওতে সেটা নিয়ে বলবো। এবং আরো এমন কিছু রোমহর্ষক তথ্য জানা গেছে যেগুলো হজম করা সাধারণ মানুষের পক্ষে এবং অবশ্যই তার পরিবারের পক্ষে মানে ডেফিনেটলি খুব কষ্টের, প্রচন্ড কষ্টের যে সমস্ত কথা জানা গেছে। এবং তার সঙ্গে আরো এমন কিছু যে এই মানে বিত্তীয় সম্পর্কিত, মানে টাকা পয়সা সম্পর্কিত এমন কিছু ব্যাপার মানে এতটাই হৃদয় বিদারক যে সত্যি বিশ্বাস করা যায় না। ধরুন আমার আপনার অ্যাকাউন্টে কিরকম টাকা থাকে, কারুর 2 লাখ, কারুর 5 লাখ, কারুর 10 লাখ, কারুর 20 লাখ, যার যেমন অবস্থা সেই অনুযায়ী টাকা থাকে। তো কিন্তু আপনারা কি জানেন যে জুবিন গার্গের আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 10 লাখ টাকা পাওয়া গিয়েছে। ভাবতে পারেন, এই 10 লাখ টাকাই তার সম্বল, আর কোনো টাকা তার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যায়নি। আপনারা জানেন তার গুগল পে ছিল না, তিনি খুব মানে রিসেন্টলি সেটা নিয়ে কিন্তু প্রকাশ্যে ক্যামেরার সামনে জানিয়েছিলেন যে তাকে গুগল পেটা করে দেওয়া হয় না, ডেফিনেটলি তার ম্যানেজার করে দেন। এবং তার স্ত্রী পাশে দাঁড়িয়ে হাসছিলেন, তাকে হয়তো বোঝানো হয়েছিল এই ম্যানেজারের পক্ষ থেকে যে দাদা সব টাকা পয়সা দান তো করে দেয় হাতে টাকা পেলে, এবং এই গুগল পে যদি পায় তাহলে এবার অনলাইনে দান করবে। তার মানে দাদা একেবারেই মানে টাকা পয়সা কপর্দকহীন, কোনো মানে টাকা পয়সা থাকবে না, কপর্দকহীন হয়ে পড়বে। তার স্ত্রীকে নিশ্চয়ই এটা বোঝাতে সক্ষম হয়েছিল, কারণ তিনি হাসছিলেন, তিনি জানেন যে তাকে দেওয়া হয় না গুগল পে এবং এই কারণে দেওয়া হয় না। এই যে একটা জঙ্গলে বেড়াতে গিয়ে সেরকম একটা ভিডিওতে সকলেই দেখেছেন, সেটা সকলের সামনে এসেছে। তো এরকম ছিল ব্যাপার। তো আরো যে ব্যাপারগুলো ছিল সেগুলো মানে কেন এই ঘটনাগুলো 2 বছর আগেই হোক বা তারও আগে থেকে হোক কেন করা হয়েছিল সেটা এখন প্রকাশ্যে এসে গেছে। যা জানা যাচ্ছে নিউজ চ্যানেল অতি অবশ্যই, কারণ চার্জশিটের কপি দেখানো কোথাও হয়নি। আমি বলতে চাইছি যে পাবলিক ডোমেনে কিন্তু চার্জশিটের কপি তো সেভাবে আসার কথা নয় এবং আসেওনি। তো যেগুলো নিউজ চ্যানেল বলছে সেখান থেকে জানা যাচ্ছে, কালকে যা জানা গিয়েছে যে এই যে সিদ্ধার্থ যে ম্যানেজার, সে কিন্তু অনেক কিছু মানে সম্পত্তি করে ফেলেছে। ধরুন 21,000 টাকা মাইনের একটা চাকুরে 2 বছর আগেও কিন্তু সে টার্সেম মিত্তালের কোম্পানিতে চাকরি করতো এবং সে ওই সাইকেল নিয়ে যাতায়াত করতো। তার এখন 5টা গাড়ি, তার এখন প্রচুর ফ্ল্যাট, তার জিম আছে, সে জিম খুলেছে। এটা কিন্তু শতাব্দী বড়ার কাছে জেনেছি আমরা, তিনি একটা ভিডিওতে জুবিন মারা যাওয়ার পরে বলছেন, এবং আরো অনেক কিছু তিনি বলেছেন, আমি সেটা নিয়ে আলোচনা করার ইচ্ছা রইল এই ভিডিওতে। কথা হচ্ছে যে জিমও আছে, একটা বারের লাইসেন্স পাওয়া গেছে, তার বাড়ি থেকে অনেক কিছু এসআইটি তদন্তকারী যে অফিসাররা তারা অনেক কিছু উদ্ধার করেছেন এবং তারা কিন্তু খুব ভালো তাগড়া চার্জশিট দিয়েছেন। যা জানা যাচ্ছে যে জুবিন গার্গের যে জামা কাপড় পাওয়া গিয়েছে সেখানে 4টে প্যান্ট পাওয়া গেছে, 3টে টি শার্ট পাওয়া গেছে এবং এই শেভিং কিট ইত্যাদি, একটা পারফিউমের বটল, এবং যেটা পাওয়া গিয়েছে ওনার প্যান্টের পকেট থেকে খোলা অবস্থায় 3টে ট্যাবলেট পাওয়া গিয়েছে। ট্যাবলেটের নামগুলি কিন্তু পুরো আলাদা। ওনার স্ত্রী বলেছিলেন যে 3টি ট্যাবলেট উনি খান সারাদিনে, এই 3টি ট্যাবলেট সেই 3টি ট্যাবলেট নয় খুব সম্ভব, যা জানা যাচ্ছে। আমি বলতে পারবো না, এত মেডিকেল জ্ঞান আমার নেই, আমি জানি না, এটা পরবর্তীকালে নিশ্চয়ই সকলের সামনে আসবে। এটা পাওয়া গিয়েছে এবং আরো টুকিটাকি কিছু, কিন্তু কোনো ক্রেডিট কার্ড, কোনো ডেবিট কার্ড, কোনো এটিএম কার্ড তার কাছে পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে কার কাছে, সিদ্ধার্থের কাছে। তাকে তো কিছু দেওয়াই হতো না, তার টাকা পয়সা তার কাছে ছিলই না। এবার বলি তার টাকা পয়সার হিসাবটা। তিনি বিহু ফাংশন করতেন বছরে 40টা ফাংশনের প্রতিটায় 12 লাখ করে টাকা নেওয়া হতো। তিনি জানতেন কিনা আদৌ আমি সেটাও জানি না যে 12 লাখ টাকা নেওয়া হচ্ছে প্রতিটা ফাংশনে, তার আইডিয়া ছিল কিনা, তাকে কি বলা হতো। টোটাল 2 বছরে তাকে 7 লাখ টাকা দেওয়া হয়েছিল, তার থেকেও 15% আবার এই ম্যানেজার নিয়ে নিয়েছিল কমিশন হিসেবে। এটা আমি আগের ভিডিওতেও বলেছি আপনাদের। তো যাই হোক, দেখা যাচ্ছে যে ম্যানেজারের প্রচুর টাকা, প্রচুর ফ্ল্যাট, প্রচুর বাড়ি, প্রচুর সম্পত্তি, জিম, বার লাইসেন্স, সে বারও খুলেছিল তাহলে খুব সম্ভব, এরকম প্রচুর টাকা সে ইনভেস্ট করছে। কার টাকা এগুলো? মাত্র 2 বছর টার্সেম মিত্তাল ছেড়ে দিয়েছিল, এই ম্যানেজিং কোম্পানিটা কিনে নিয়েছিল খুব সম্ভব, বা নিয়ে নিয়েছিল, কিভাবে পেয়েছিল আমি জানি না, সেটা তারাই বলতে পারবে। তো সেটা পেয়েছিল এই সিদ্ধার্থ, মানে মালিক হয়ে বসেছিল সোজা কথায়। মালিক হওয়ার পরেও আমরা জেনেছি পার্থপ্রতিম গোস্বামী, যিনি কিন্তু এই ব্যান্ডের একজন মানে মানে বাজান, তিনি এই ব্যান্ডের সদস্য এবং সুবিনের খুব পুরনো 30 বছরের পুরনো বন্ধু, তিনি কিন্তু বলেছিলেন, তার একটা সাক্ষাৎকারে খুব রেগে গেছিলেন তিনি বলেছিলেন তাদেরকে জানানো হয়নি, ব্যান্ড মেম্বারদের জানা উচিত তারা কার আন্ডারে চাকরি করছে, কোন ম্যানেজিং কমিটি, কোন ম্যানেজিং যে সংস্থার আন্ডারে, কিন্তু তাদের জানানো হয়নি। জানতে চাওয়া হলে কানাবানা করে কাটিয়ে দেওয়া হচ্ছিল। সিদ্ধার্থ বলতে চায়নি যে সে এখন মালিক,
কারণটা নিশ্চয়ই এখন এইটা যেগুলো ধরা পড়ছে, যে সে এত টাকা কি করে করে ফেলেছিল মাত্র 2 বছরে মালিক হয়ে বসে। সে এত টাকা করলো কোথা থেকে? অবশ্যই এটা অবশ্যই জুবিনের টাকা। জুবিনকে একটা পয়সা দেওয়া হতো না। আপনারা জানেন, শুনলে চোখে জল আসবে। একদিন জুবিন একজনের কাছে ফোন করে 1500 টাকা মাত্র ধার চায় রাত্রিবেলা। সে বলছে এই রাত্রিটা আমাকে কাটাতে হবে, আমার কাছে একটা পয়সাও নেই, একটা টাকা আমার পকেটে নেই। তখন যার কাছে টাকাটা ধার চাওয়া হচ্ছে তিনি খুব পরিচিত, জুবিনের বহু পুরনো বন্ধু বা দাদার মতন। তিনি জিজ্ঞাসা করেন, কেন তোমার ম্যানেজারের কাছে তোমার টাকা তো রয়েছে, টাকা চাইলেই তো দেবে, দিচ্ছে মানে তুমি টাকা তার কাছ থেকে চাওনি? তখন তিনি বলছেন যে আমি চেয়েছি, আমাকে দিচ্ছে না। নিজের টাকা পরের কাছে রাখলে কি হয়? জুবিন কিন্তু জেনে গেছিলেন। তারপরেও তিনি যে বিশ্বাস করেছিলেন, এটা বোকামি অবশ্যই হয়েছিল। তার কারণ তিনি অন্যরকম মানুষ ছিলেন। তিনি কাউকে খারাপ ভাবতেই পারতেন না। এটা না হয় যে নিজে যদি খারাপ না হয় মানুষ, তাহলে কাউকে খারাপ ভাবা খুব মুশকিল। এটা আমার নিজের সঙ্গে হয়েছে। আমি যখন চাকরি করতাম, আমি বিশ্বাস করে কেউ একজন বা অনেকজন ছিলেন, তাদের কাছে অনেক কথা হয়তো বলেছি কোনো কোনো বিষয়। তখন আমাকে অন্য আরেকজন আমারই কলিগ, তিনি এসে একদিন আর পারলেন না। তিনি বললেন যে ম্যাম, আপনি এই যে যাদের কাছে বিশ্বাস করে বলছেন না, আপনি কি জানেন যে তারাই আপনার শত্রুতা করে, আপনার পিছনে ছুরি মারে? আর বিশ্বাস করে দয়া করে বলবেন না, তারাই গিয়ে আপনার নামে কাঠি করে যেখানে করবার। তো জেনে আমি একেই বিশ্বাস করেছিলাম। আমার অন্তত সেইটুকুন বুদ্ধি ছিল। তারপর থেকে আমি চিনে গেছিলাম। তো কিন্তু জুবিন তো আর আমি ছিল না। জুবিন তো অন্যই জগতের মানুষ ছিল। সে তো শুধু গানের মধ্যেই বিচরণ করতো, গানের ভিতরেই থাকতো। সে শুধু সঙ্গীতময় তার দুনিয়া ছিল। তার চোখে মুখে একটা অদ্ভুত চঞ্চলতা ছিল। এবং তার ওয়াইফ বারবারই বলেছেন যে সে ভীষণ চঞ্চল ছিল স্বভাবে, শিশুদের মতো। এটা কিন্তু বারবার তার কথাবার্তায় আচরণে প্রকাশ পেত, ভীষণ চঞ্চলতা। এবং এই চঞ্চলতাই তিনি বলেছিলেন, এই রেস্টলেসনেসটাই তাকে সৃষ্টিতে উদ্বুদ্ধ করে। এবং এই যে নেশা, তার একটা যে বিশ্বাস হয়ে গেছিল যে আমি খুব নেশা করলে সবচেয়ে ভালো সৃষ্টিগুলো করতে পারি। মায়াবিনী বা আরো বিভিন্ন যে গান, এই যে তোমার নীলিম কথার দরে, তিনি প্রচন্ড নেশা করে এই বিখ্যাত যে মানে সঙ্গীত সৃষ্টি করেছিলেন। এবং এরকম আরো আছে। তার ফলে তার বিশ্বাস হয়ে গেছিল যে নেশা করলেই আমার কাছ থেকে ভালো জিনিস বেরোয়। অতএব তিনি নেশার দাস হয়ে গেছিলেন। তিনি স্বীকার করেছিলেন হি ওয়াজ অ্যাডিক্টেড। তো যাই হোক, সেই নেশাতেই তাকে শেষ পর্যন্ত শেষ করলো। নেশা কেন বলছি, যে সুরাপানের জন্যই ব্যাপারটা হয়েছিল। এবং সুরাপানটা করানো হয়েছিল, কারা করেছিল, কেন করেছিল, এবং সেটাই ছিল এই 2 বছরের পুরনো যে মানে প্ল্যান, যে সাংঘাতিক একটা শয়তানি প্ল্যান। তো যাই হোক, আরো জানা গেছে যেগুলো, সেটা বলেনি, যে শার্ট একটা যেটা জুবিন পরেছিলেন লাস্ট পর্যন্ত, সেটার দাম 750 টাকা। আর জুবিনেরই পয়সায় কেনা একটা টি শার্ট পরেছিল এই ম্যানেজার সিদ্ধার্থ, যার দাম জানেন 45,000 টাকা। ঠিক শুনেছেন, একদম ঠিক শুনেছেন, 45,000 টাকা জুবিনের টাকায় সে পড়েছিল। জুবিন কিন্তু বোঝে না তা নয়, তার জামা কাপড়ের পছন্দ ভীষণই ইউনিক ছিল। সে কিন্তু ভীষণ স্টাইলিশ ছিল। কিন্তু হয়তো খুব ভালোবাসতো। ভাবেনি, আসলে ভাবেইনি যেটা হতে পারে। এবার যা জানা যাচ্ছে সেটা বলি একেবারে টু দা পয়েন্টে, যে জুবিন কিছু একটা আন্দাজ করেছিলেন, হয়তো 2 বছর ধরেই বা আরো আগে থেকে, বা 2 বছরের মানে 1.5 বছর ধরে তাকে আমরা খুব অশান্তিতে থাকতে দেখেছি প্রচন্ড। কারণ তিনি প্রচন্ড আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আমি আগেও কিছুটা বললাম আপনাদের। এবং এই পিছনে এই ম্যানেজারের অবদান তো অনস্বীকার্য। এবং এই যে শ্যাম কানু, সে পর্যন্ত প্রচুর টাকা বহু বছর ধরে জুবিনের এই যে এক একটা ফাংশন করে, যেটা বলছিলাম, এক একটা ফাংশনে 12 লাখ টাকা তিনি পেতেন, মানে তার অ্যাকাউন্টে জমা হওয়ার কথা। তার থেকে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে তার 4 কোটি টাকা থাকার কথা। সেখান থেকেও খরচ করে তার ব্যাংকে বছরে 3 কোটি অন্তত টাকা থাকা প্রয়োজন। অথচ 10 লাখ মাত্র টাকা পাওয়া গেছে। টাকাগুলো কোথায় গেছে বোঝা যাচ্ছে। এবং এই শ্যাম কানু শোনা যাচ্ছে একটা টাকা দেননি। টাকা চাইলেই নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে টানা বানা করতেন, টাল বাহানা যাকে বলে। তাহলে প্রশ্ন প্রত্যেকেই করবেন, জানা কথা, যে এই শত্রুগুলির সাথে উনি যদি বুঝেই গেছিলেন, তাহলে উনি গেলেন কেন সিঙ্গাপুর? সেটা বুঝতে হলে আরেকটু পিছিয়ে যেতে হবে। সিঙ্গাপুর যাওয়ার আগে উনি শোনা যাচ্ছে, জানা যাচ্ছে, যেটা 12ই অক্টোবর পুরো হিসাব দিতে হবে তার কাছে, এটা বলেছিলেন এই দুজনকেই হয়তো, বা ম্যানেজারকে, যে কবে কি টাকা পয়সা এসেছে এবং কবে কি টাকা পয়সা খরচ হয়েছে। টাকা পয়সা কবে এসেছে বলতে, এই যে তিনি যে ফাংশনগুলি করেছেন তাতে কত টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, এবার যতটা ঢুকলো মানে ব্যালেন্স শিট সোজা কথায়, তার থেকে কি কি মাইনাস হলো, যে মিশন চায়না, কাঞ্চনজঙ্ঘা ফিল্মগুলি তৈরি করার জন্য কত টাকা খরচ হয়েছে, ডে টু ডে যে সমস্ত খরচা হয়েছে সেসবে কি খরচা হয়েছে, কার জানার কথা? ম্যানেজারেরই জানার কথা। কিন্তু ম্যানেজার হিসাব কি দিতে চায়নি? অতি অবশ্যই বলেছিল, হ্যাঁ দাদা হিসাব দিয়ে দেবো একদম 12ই অক্টোবর। প্রথমে শোনা গেছিল 2রা অক্টোবর, পরে জানা যাচ্ছে 12ই অক্টোবর। বলেছিল নিশ্চয়ই যে হ্যাঁ দাদা হিসাব দিয়ে দেবো, কিন্তু ভিতরে ভিতরে তার শয়তানি যে মানসিকতা, সেটা কিন্তু চলছিল। কারণ এই যে ইয়াত পার্টি, এই ইয়াত পার্টির কথাটা, এটা কিন্তু শতাব্দী বোরা জানাচ্ছেন যে তাকে জুবিন যাওয়ার আগে বলেছিলেন।
অবাক হচ্ছেন? অবাক হবেন না, কারণ আমরা জানতে পেরেছি গরিমা গগ জানাচ্ছেন 18 তারিখ মারা যাওয়ার আগের দিন রাত্রে যখন তার সঙ্গে তার হাজবেন্ডের কথা হচ্ছে, সে অনেক কিছু বলছে, সিনেমা নিয়ে সবকিছু নিয়ে কাজের কথা হচ্ছে, কিন্তু এই ইয়াক পার্টির কথা সে বলেনি। তার থেকে গরিমার ধারণা হয়েছিল যে সে জানতো না, কিন্তু না, শতাব্দী বরা যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে জুবিন জানতেন। প্রশ্ন, তিনি কেন তার ওয়াইফকে জানাননি? কারণ ওয়াইফ যেতে দেবেন না, বারণ করবেন, দিব্যি দেবেন, হয়তো কিছু তো একটা করবেন, কাউকে তো বলবেন যে একে রোখো। ম্যানেজারকেই হয়তো বলতেন, ম্যানেজারের তখন দায় পড়েই যেত, তাহলে সে সহজে ধরা পড়ে যেত। সেই জন্য খুব সম্ভব তাকে মানা করা হয়েছিল। তাকে, তিনি তো শিশু সুলভ ছিলেন, তাকে খুব সম্ভব বোঝানো হয়েছিল যে এই যে আমরা যাব, ভীষণ এক্সাইটেড, একটা পার্টি হবে, ভীষণ এক্সাইটমেন্ট, ভাবতে পারবে না। শতাব্দী বোরা বলছেন তাকে জুবিন বলেছিলেন ফোন করে যে আমি একটা ইয়ার্ড পার্টিতে এরকম যাবো, একটা এমন আইল্যান্ডে যাবো, জানিস তো কোনোদিন কেউ সেটা এক্সপ্লোর করেনি। মানে উনি তো শিশু সুলভ ছিলেন, উনি তো প্রকৃতি ভালোবাসতেন। এটা সুযোগ নিয়েছিল এই ম্যানেজার, কারণ এই ম্যানেজার, এই শ্যামকানু, এরা সব জানতো ওনার স্বভাব প্রকৃতি কিরম ছিল। উনি যে প্রকৃতিতে গেলে হারিয়ে যান, একটা যদি ওনাকে বলা যায় যে এরকম একটা আইল্যান্ডে যাব যেটা আগে কেউ কোনোদিন এক্সপ্লোর করেনি, দুর্দান্ত, তুমি কিন্তু এটা বৌদিকে বলবে না, কারণ সমুদ্রে যাবে শুনলে বৌদি কিন্তু তোমাকে যেতে দেবে না। হয়তো এটাই হয়েছিল। শতাব্দী বোরা কিন্তু এটা ক্যামেরার সামনে বলেছেন জুবিন মারা যায় একেবারে পরে পরে। এই কথাগুলো আমি জানি না, সিটের গানে নিশ্চয়ই পৌঁছিয়েছে, কারণ এই ভিডিওগুলোও ভাইরাল, এই ভিডিওগুলো ছড়িয়েছে। তবে আপনারা তো অসমীয়া ভাষায় বলে অনেকে বোঝেননি বা দেখেননি বা জানেন না। অনেক নিউজ চ্যানেলে, নিউজ টাইমসে খুব সম্ভব এটা এসছে, নিউজ টাইম যে চ্যানেলটা অসমীয়া ভাষায়, আমি দেখেছি, আমার কাছে রয়েছে ভিডিওটা। কথাটা হচ্ছে যে এটা যদি সত্যি হয়, শতাব্দী বোরা নিশ্চয়ই বলছেন সত্যি, যে একটা এমন আইল্যান্ডে যাবো জানিস তো যেটা কেউ কখনো এক্সপ্লোর করেনি। এবার কোনো একটা এক্সাইটিং কথা কারোর সঙ্গে তো শেয়ার করতে হবে, বাচ্চারা যেটা করে শেয়ার তো করতে হবে। তো শেয়ার করেছেন ইনি। শতাব্দীকে উনি খুব ভালোবাসতেন নিজের বোনের মতন, যাকে উনি স্টেজে কলি বলে ডাকতেন। আপনারা জানি না সেই ভিডিও দেখেছেন কিনা। স্টেজ শো করার সময় খুব পিছনে লাগতেন, যেমন সকলেই উনি লেগ পুল করতেন, প্রচন্ড পিছনে লাগতেন, মজা করতেন স্টেজে, যেটা সবাই এনজয় করতো, দর্শকরা, শ্রোতারা। কথাটা হচ্ছে শতাব্দী কিন্তু এটা জানতো। সে, আমি জানি না কতটা মানে সিরিয়াস, তো তখন তো কেউ জানতো না যে ঘটনা ঘটবে। তবু তার একবার যদি সে বলতো তার ওয়াইফকে, আমার মনে হয় ভালো হতো। জানি না বলেছিল কিনা, নিশ্চয়ই বলেনি তিনি, সেজন্যই বলছেন। তিনি তো জানেন না, তাকে তো কিছু জানানো হয়নি। এবং এটা খুব সম্ভব জুবিনকে বারণ করে দেওয়া হয়েছিল। কারণটাই হচ্ছে এই ম্যানেজারকে সে খুব বিশ্বাস করতো। যদি বলা হয় যে এই তুই আমাকে হিসাব দিবি 12 তারিখে, সে যদি বলে হ্যাঁ দাদা দিয়ে দেবো, তখন কি সন্দেহ হবে? জুবিনের মতন একজন মানুষ কি সন্দেহ করবে? এবং একই কথা শ্যামকানুও নিশ্চয়ই করেছিল যে হ্যাঁ হিসাব দিয়ে দেবো। এবং এরা দুজন পিঠে নিশ্চয়ই প্ল্যান করেছিল যে কোনো হিসাব দেওয়া হবে না, হিসাব মেটানো হবে। এবং প্ল্যান করে ইয়ট পার্টির আয়োজন করে নিয়ে যাওয়া হয়েছিল। সিঙ্গাপুর অ্যাসামিজ যে অ্যাসোসিয়েশন, তারা করেছিল কিনা আয়োজনটা বলতে পারবো না, কারণ এই শ্যামকানু তাদের একজন অন্যতম কর্মকর্তা। এবং একটা মিথ্যে কথা, বড় মিথ্যে কথা বলার জন্য সে কিন্তু আজকে বিহাইন্ড দ্য বার। সেটা কি আপনারা জানেন? মিথ্যে কথাটা হচ্ছে, সে বলেছিল যখন ইয়াট পার্টি চলছিল, ইয়াতে সে ছিল না, এটা ঘটনা। আমিও আমার আগে ভিডিওতে প্রশ্ন তুলেছিলাম যে সে তো ছিলই না, তাহলে সে কি করে দায়ী হচ্ছে? কারণ সে মিথ্যে কথা বলেছে এসআইটির কমিটির কাছে, এসআইটি যে তদন্তকারী সংস্থার কাছে। সে বলেছে আমি তো কিছু জানতামই না, আমি তো মিটিংয়ে ব্যস্ত ছিলাম। এবং সবচেয়ে হৃদয় বিদারক কথা কি জানেন? এই সিঙ্গাপুর আসাম যে অ্যাসোসিয়েশন, জুবিন গার্গ মারা যাওয়ার এরকম একটা বিশাল ঘটনা ঘটে যাওয়ার পরেও যখন আসাম অশান্ত, আসামের মানুষ কেঁদে কেটে পাগল হয়ে যাচ্ছে, সেই সময় তারা এই যে এই ফেস্টিভ্যালটা চালিয়ে গেছিল। আমার ধারণা হয়েছিল ফেস্টিভ্যাল বন্ধ হয়ে গেছিল, না, তারা একদিনের জন্য ফেস্টিভ্যাল বন্ধ করেনি, তারা চালিয়ে গেছিল যেন কিছু হয়নি। হ্যাঁ, ঘটনা যে তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি। তারা কিন্তু অনেকেই সাক্ষ্যদান করবে, এবং সাক্ষ্যদান করলে অ্যারেস্ট করা যায় না, বা অ্যারেস্ট করে নিলে তাদের সাক্ষ্যে নেওয়া যাবে না। হয়তো এটাই কারণ, অ্যারেস্ট হয়তো পরবর্তীকালে অন্য কোনো কেস হবে, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে আরও কেস হয়তো করতে হতে পারে। তিনি মনে করছেন আরও একটা কেস হবে, যেটা তিনি কিন্তু আরেকটা বিষয় বলেছেন, যেটা আমি জানি না এই সময় বলা উচিত কিনা, যে তাকে যে সাগরে নিয়ে যাওয়া হয়েছিল এর আগে লাস্ট সিনেমা শুটিং এর সময়, তার প্রযোজকদের এগেনস্টে তিনি কিন্তু কথা বলেছেন যে ডাক্তারের সার্টিফিকেট পরিষ্কার করেছিল। এবং ডক্টর হিতেশ বড়ুয়া, যিনি কিন্তু এই নেম কেয়ার হসপিটালের, যার আন্ডারে এর আগে ট্রিটমেন্ট হয়েছিল জুবিনের, এবং জুবিন কিন্তু সেবারও মরতে মরতে বেঁচেছিলেন। সেবার তিনি অসমে ছিলেন বলে অনেক দৌড়দৌড়ি করে তাকে বাঁচানো হয়েছিল। ডক্টর হিতেশ বড়ুয়া তার খুব কাছের মানুষ ছিলেন, তিনি নিজেও সাংস্কৃতিক জগতের একজন মানুষ, এবং তার কাছ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী এসআইটি কিন্তু এদেরকে বিহাইন্ড দ্য বার রেখেছে, কারণ এরা প্রত্যেকে মিথ্যে কথা বলেছে। এবং এই যে বলা হচ্ছে, যেটা আমি মুখ্যমন্ত্রীর মুখে একটা শুনলাম, যে উনি বলছেন কেন উনি দেখতে যাননি রই রই বিনালে, অনেক পরে উনি হয়তো যাবেন, শেষের দিকে উনি ইচ্ছা করে যাননি, উনি ব্যঙ্গ করেই বলছিলেন। আর এটাও সিরিয়াসলি বলেছেন যে প্রযোজকদের হয়তো ডাকা হবে, বা হয়তো
একটা কেস হতেও পারে, আমি জানি না সেই বিষয়ে উনি করবেন বলেছেন কিনা কেসটা, যে তাদের কাছেও তো সার্টিফিকেটের কপি ছিল এবং সেই সার্টিফিকেটে তার স্ত্রী এবং এই ম্যানেজারের সই ছিল, যেহেতু তারা কিন্তু সইটা করেছিলেন, সেটা সেই বম্বের যে কাগজ সেখানেও সই আছে, যেখানে তার সিজার অ্যাটাক সেই সমস্ত কিছু লেখা আছে, এরা প্রত্যেকেই জানতেন। কথাটা হচ্ছে তারপরেও তাকে সমুদ্রে কেন নিয়ে যাওয়া হয়েছিল শুটিং এর জন্য? হ্যাঁ, তখন তার স্ত্রী ছিলেন, তিনি মানে দেখরেখ করেছিলেন, তার ফলে তিনি বেঁচে ফিরে এসেছিলেন, কিন্তু এখানে তার স্ত্রী ছিলেন না। যাই হোক, একটা প্রশ্ন আজকে আবার আপনাদের কাছে করব। ধরুন আপনার বাচ্চা ভীষণ দুরন্ত, আপনি জানেন যে প্রচন্ড অশান্ত। এই জুবিন কিন্তু ছোটবেলা থেকে এত দুরন্ত ছিলেন, 3 বছর বয়সে তাকে স্কুলে দিতে হয়েছিল এবং তার মা তাকে এইভাবে বলতেন যে তাকে যেটা বারণ করা হতো তিনি সেটাই করতেন। সেই জন্য ভাত বেড়ে রেখে মা বলতেন একদম খাবি না, আমি বলে দিচ্ছি কিন্তু খাবি না। উনি কিন্তু খাবেনি, মানে মা জানতেন, এটা জানতেন, মানে মানে উল্টোটা বলতেন। মা জানতেন যে খাবি না বললে উনি খাবেন, অতএব কোনো কিছু করবি না বললে উনি উনি বহুবার ক্যামেরার সামনে বলেছেন যে আমাকে যদি কোনো কিছু বলা হয় করবি না, তাহলে আমি ডেফিনেটলি সেটা করব। এবার এই যে লাইফ জ্যাকেট পরার কথা, হয়তো লাইফ জ্যাকেট তাকে বলা হয়েছিল যে তুমি পরো, পরো মানে পরবে না, কিছুতেই পরবে না, সেই জন্যই লাইফ জ্যাকেট খুলে আমরা দেখেছি। এবং লাইফ জ্যাকেটটা সরিয়ে নিচ্ছে এই যে শেখর জ্যোতি। শেখর জ্যোতি যে কথাগুলো বলেছিল সেটাও কিন্তু অনেকাংশেই সত্যি, যে তাকে বিষ পান করানো হয়েছিল, তাকে এমন একটা মদ দেওয়া হয়েছিল যেটা তাকে দেওয়া উচিত হয়নি। হ্যাঁ, একদম তাই, এখন জানা যাচ্ছে। একটা হুইস্কির বটল, যেটা কিন্তু ওই হোটেলের না, যে হোটেলে তারা ছিলেন প্যান প্যাসিফিক সিঙ্গাপুর, সেই হোটেলের নয়, একটা হুইস্কির বটল বাইরে থেকে এনে শ্যামকানু এই অমৃত প্রভাকে দিয়েছিল। ও আরেকটা কথা যেটা বলা হয়নি, এই শতাব্দী বোরা যে বলছিলেন ক্যামেরার সামনে, যেটা মারা যাওয়ার একেবারে খবর আসার পরে পরেই, যে তিনি জানতেন যে কে কে যাচ্ছেন, যে শেখর জ্যোতি যাচ্ছে, সিদ্ধার্থ যাচ্ছে, অমৃত প্রভা যাচ্ছে, শ্যামকানু যাচ্ছে, অথচ প্রথমে প্রকাশ্যে এটা আনাই হয়নি যে কোনো মহিলা যাচ্ছে। পরবর্তীকালে জানা গেছে মহিলা একজন ছিল এবং এই অমৃত প্রভাকে আমরা দেখেছি, এবং সে প্রচুর ইনিয়ে বিনিয়ে ক্যামেরার সামনে ফিরে আসার পরে অ্যারেস্ট হওয়ার আগে প্রচুর মিথ্যা কথা সে বলেছে, এরকম ভিডিও রয়েছে। ভিডিওতে সে বলছে এরকম মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, আমি তো উপরে ছিলাম, আমি তো কিছু জানতাম না। সে কিন্তু ঘুণাক্ষরেও বলেনি সারা রাত ধরে, আগের রাতে ঘুমোতে তো দেওয়া হয়নি, রাত্রে তিনি ঘুমাতেন না, কিন্তু তাকে সারা রাত মদ খাওয়ানো হয়েছিল সকাল পর্যন্ত, সকালেও ঘুমোতে দেওয়া হয়নি, তার ঘুমের টাইমে তাকে তুলে নিয়ে চলে আসা হয়েছিল। তিনি কেন এসেছিলেন? সবাই প্রশ্ন করবেন, তিনি তো অ্যাডাল্ট, তিনি তো যথেষ্ট বয়স্ক, কেন এসেছিলেন? তার যদি ঘুম পাচ্ছে তিনি কেন ঘুমননি? ওই যে বললাম এক্সাইটমেন্ট, এমন একটা, আমরা একটা আইল্যান্ডে যাচ্ছি, তুমি কিন্তু বাদ চলে যাবে, তুমি ঘুমাও, ঘুম তো পরেও ঘুমাতে পারবে, চির ঘুমে পাঠিয়ে দেবে বলেই এই প্ল্যানটা করা হয়েছিল। ঘুম তো তুমি পরেও ঘুমাতে পারবে, এখন যদি না যাও এই আইল্যান্ডে, আমরা তো একটা নতুন আইল্যান্ড এক্সপ্লোর করব, যেটা কিন্তু তুমি মিস করে যাবে জুবিনদা, এরকম ব্যাপারটা স্বাভাবিক। উনি ভেবেছিলেন কি আছে, একটা দিনের ঘুম ফিরে এসে ঘুমিয়ে নেবো, সারাদিন না ঘুমালে আমার ঠিকই রাত্রে ঘুম পাবে বা কিছু এরকম। উনি তো ঘুণাক্ষরেও ধারণাই করতে পারেননি তিনি একদল শত্রুর সঙ্গে যাচ্ছেন, যারা প্ল্যান করে নিয়ে যাচ্ছে। একটা ভিডিওতে যখন ওই তিনি প্রচন্ড হাঁপাচ্ছেন, তিনি ধরার চেষ্টা করছেন যে বোটটা, তার শব্দগুলো আমরা প্রথমে শুনতে পাইনি, পরে যখন তার শব্দগুলো শোনা গেছে, সেখানে তাকে নিয়ে খিল্লি হচ্ছে, তিনি হয়তো মরে যাচ্ছেন বুঝতে পেরে, সেটাকে নিয়ে পর্যন্ত নানান কথা বলা হচ্ছে। একজন সেখানে বলছে যে এর কিন্তু জলে ভয় আছে, একজন বলছে দলের মধ্যে, সিঙ্গাপুর অ্যাসোসিয়েশনের, খুব সম্ভব এসএমএ সিঙ্গাপুর অ্যাসোসিয়েশনের একজন বলছে জলে কিন্তু এর ভয় আছে, এর কিন্তু একটা অন্য ধরনের ভয় আছে। তবুও হাহা হি হি চলছে, আমরা দেখছি সাঁতার কাটছে, কেউ কেউ বোটিং করছে, রাইড করছে, বোট রাইড, অসাধারণ, হ্যাটস অফ। বোঝাই যাচ্ছে পুরো প্ল্যানিং। এদের প্ল্যান ছিল যে জলে ডোবা বলে মৃত্যু আসবে, কারণ তার সিজার অ্যাটাক হয়েছিল, যেটাকে অ্যাসিড অ্যাটাক বলে চালানোর চেষ্টা হয়েছিল। এই অ্যাসিড বলে অনেক কথা বলা হচ্ছে। সারা রাত মদ খাওয়ানোর পরে তাকে বিয়ার পার্টিতে নিয়ে গিয়েও আবার অফার করা হয়, এবং সেটা বিয়ার, এবং যে হুইস্কির কথা বলছিলাম সেটা কিন্তু তার পক্ষে বিষ ছিল, তাহলে শেখর জ্যোতির কথাটা কিন্তু মিথ্যে ছিল না। যে হুইস্কিটা তাকে সারা রাত খাওয়ানো হয়েছিল এবং এই অমৃত প্রভা খাইয়েছিল বলে নিউজ চ্যানেলগুলি বলছে, সেই হুইস্কি কিন্তু তার পক্ষে বিষ ছিল, তার একেবারেই খাওয়া উচিত ছিল না, অতএব বিষই ধরা যায়। তাহলে শেখর যে বলেছিল কথাগুলো মিথ্যে ছিল না? সে বলেছিল, হয়তো ভেবেছিল নিজেকে বাঁচাতে পারবো এগুলো বলে, আমি ক্লিন চিট পাবো, কারণ আমি তো কিছু করিনি, কিন্তু সে সব জানতো এবং সে যে বাঁচানোর চেষ্টা করেনি সেটাই তার অপরাধ। একজন মৃতপ্রায় মানুষ যার সিজার অ্যাটাক হয়েছে, বাঁচানোর চেষ্টা করা হয়নি, 75 মিনিট তাকে ফেলে রাখা হয়েছিল, কখন তার প্রাণবায়ুটা বেরিয়ে যাবে সেই চেষ্টায় ছিল। যেটা বলছিলাম, আপনার বাচ্চা যদি খুব দুরন্ত হয়, খুব দুষ্টু, আপনি জানেন সে কোনো কথা শোনে না, একদম তাকে যেটা মানা করা হয় সে সেটাই শোনে, আপনি কি করবেন? আপনি কি বাচ্চাকে সবসময় চোখে চোখে রাখবেন, না ছেড়ে দেবেন যে তুই তোর মতন যা খুশি কর গিয়ে? প্রশ্ন কেন করেছি, কি করেছি সেটা আপনাদের বিষয়, বুঝে নেবেন যা বলেছি। বাচ্চাকে চোখে চোখে রাখাটাই মায়ের কাজ না, তার মা ছিলেন না, তার মা বোন মারা গেছিলেন, তার মনে সেটা নিয়ে প্রচন্ড দুঃখ ছিল, দুঃখটা চাপা ছিল ডেফিনেটলি, কারণ এদের সঙ্গেই তিনি তার মনের কথাটা আসলে শেয়ার করতে পারতেন।
আর অনেক কিছুই হয়তো অনেকের সঙ্গে শেয়ার করতে পারতেন না, কারণ তার ইন্টেলেকচুয়াল লেভেল আলাদাই ছিল। হ্যাঁ, তিনি কলেজে পড়তে পড়তে কলেজ ড্রপ আউট হয়েছিলেন স্বেচ্ছায়, কলেজ থেকে পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলেন মিউজিকের জন্য। কিন্তু তিনি জীবনে এত বই পড়েছেন, তিনি নিজে বলেছেন একটা সাক্ষাৎকারে যে অনেক পিএইচডি করা লোকও এত বই পড়েনি, অনেক পিএইচডি করা লোকও এত লেখেনি যত গান লিখেছেন। জীবনে তিনি 5,000 গান শুধু লিখেছেন, আর গেয়েছেন তো প্রায় 40,000 গান, আপনারা জানেন এটা। এবার কথা হচ্ছে যে ভুল কি কি হয়েছিল। ভুল তো অতি অবশ্যই হয়েছিল যে তিনি স্ত্রীকে তার সবকিছু বলা উচিত ছিল, যে টাকা পয়সার তার সঙ্গে যে এত নয় ছয় চলছে সেটা তো বলেনি। সেই শত্রুর সাথেই তাকেই আবার বিশ্বাস করে গেছিলেন। কিন্তু সেখানে প্রশ্ন, তাহলে এত বড় একটা কমিউনিকেশন গ্যাপ স্ত্রীর সঙ্গে তার কেন হয়েছিল? জানি না। স্ত্রীকে তিনি কেন পুরোপুরি ইয়ার পার্টির কথা লুকিয়েছিলেন? শুধু বারণ করবেন সেই কারণে? তার কোনো ক্ষতি হলে কে দায়ী হবে? তিনি কি ভাবেনি যে এরা ক্ষতি করতে পারে, ওরা তার ক্ষতি করতে পারে? তিনি যখন হাতে টাকা পয়সা পাচ্ছেন না, মাত্র 1500 টাকা তাকে তার ম্যানেজার দিচ্ছে না, তার সন্দেহ হয়নি? আপনারা প্রত্যেকে রেগে যাচ্ছেন, আমারও রাগ হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, তিনি কিন্তু টাকা পয়সা নিয়ে তার কোনোদিন মাথা ব্যথা ছিলই না। সব টাকা যে দান করে দেয়, নিজের পকেট উপুর করে যে দান করে দেয়, তার কি টাকা পয়সা নিয়ে বিশেষ মাথা ব্যথা থাকবে? তিনি বলতেন, একটা সাক্ষাৎকার আমি দেখেছি, যে টাকা পয়সা নিয়ে আমি মাথা ঘামাবো, তাহলে আমি সৃষ্টি করবো কি করে? উনি সৃষ্টি নিয়ে থাকতেন, কারণ সৃষ্টিশীল মানুষরা বেশি টাকা পয়সা নিয়ে মাথা ঘামালে সৃষ্টিতে তাদের ঘাটতি পড়ে ডেফিনেটলি। এরকম তো একটা ব্যাপার ছিল। তারও অনেক কিছু আছে বলার, অনেক কিছু রয়ে গেল, হয়তো বাকি থেকে গেল, পরে বলবো। তার অনেক কথা, অনেক মজার কথা, তবে মজার কথা বলার মতন মুডে এখন নেই, কারণ এই ভিডিওটা এমনই একটা বিষয় নিয়ে করতে হলো যে এইভাবে ঠকানো কাউকে যেতে পারে? যে নিজের নামে সমস্ত সম্পত্তি করে নিয়েছে, এটা হতে পারে? তাকে হয়তো বোঝানো হয়েছিল তোমার সব টাকা আমি ইনভেস্ট করে তোমার নামে যথাযোগ্য জায়গায় রেখে দিয়েছি, কিন্তু কোনো কাগজ দেখতে চাওয়া হলো না। আমার অবাক লাগে এটা। তিনি তো শিশু সুলভ ছিলেন, তার বাড়ির লোকেরা তো শিশু সুলভ ছিলেন না। তারাও তো একটু প্রেশার যদি দিতেন, তাহলে হয়তো এই জিনিসগুলো আগেই সামনে আসতো, হয়তো তারা সাবধান হতে পারতেন, কারণ তারাও কিন্তু ইকুয়ালি বিশ্বাস করেছিলেন। এবং বলবো, জুবিন গার্গ খুব ভালো একজন অভিনেতা ছিলেন বটে, এবং অভিনয়ের কর্মশালা চালাতেন তার স্ত্রী, তারা অভিনয়টা খুব ভালো বোঝেন। কিন্তু এই যে এত বড় বড় অভিনয়, এই ম্যানেজারের অভিনয়, এই যে যারা আরো সঙ্গী সাথী শেখর জ্যোতির অভিনয়, ধরতে পারেননি ঘুণাক্ষরেও। অবশ্যই ধরতে পারলে তিনি যেতেন না, এবং বাড়ির লোকও তাকে যেতে দিতেন না, এটা নিশ্চিত। তো ধরতেই পারেননি যে এত ভালো অভিনেতা আশেপাশে ঘুরঘুর করছে। তো যাই হোক, এখন দেখার বিষয় যে শাস্তি কি হবে। চার্জশিট যথেষ্ট শক্তপোক্ত হয়েছে বলে আমার মনে হয়েছে, যতটা জানতে পারা গেছে। আপনারাও আশায় থাকবেন, আশা করি তিনি বিচার পাবেন। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝখানে, আর আশা করছি সেই ভিডিওতে কিছু সুন্দর কথা বলতে পারবো তারই সম্পর্কে। তো এখন এই ভিডিও বিদায় নেব, এই ভিডিও শেষ করব। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো চাই। আর শেয়ার করুন বেশি করে, আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিন যে সকলকে বিশ্বাস করতে নেই। সকলকে কেন, সবাইকেই কম বেশি অবিশ্বাস করুন, কারণ এইরকম পরিণতি যেন কোনো মানুষের না হয়। আর তিনি তো দেবতার মতনই ছিলেন, তার এই পরিণতি সত্যিই মানা যাচ্ছে না। এখন আসি, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।